নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন লেখক বিকাশ দে মহাশয়ের আবর্জনা আপাতত থাক। তো চলুন শোনা যাক। শহরের জমজমাট এলাকাটা হঠাৎ স্তব্ধ করে দিল পুরসভা। ফুটপাতের কিছুটা জায়গা জুড়ে ও রাস্তার ওধারে বড় নালার ওপর হকাররা নানা রকমের জিনিসের দোকান সাজিয়ে ব্যবসা করছিল, যেমন জামা কাপড়ের দোকান, চায়ের দোকান, স্টিলের বাসন, ফটো সিডি ক্যাসেটের দোকান ইত্যাদি। এছাড়া ছিল নানা রকমের বই, যেমন কুসংস্কার, স্বপ্ন দর্শনের ফলাফল, ফিল্মি গীত, জানবার নানা কথা ইত্যাদি। বইয়ের দোকান ৮-১০ দিন আগে পুরসভার নির্দেশে বুলডোজার চালিয়ে সব দোকান ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। জায়গাটা এখন শুনশান। বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েকটা বাঁশের খুঁটি, পলিথিনের টুকরো ইত্যাদি পুরসভার ধ্বংসলীলার সাক্ষ্য বহন করছে। শুধু দু একটা কুকুর বৃথা ঘুরঘুর করছে কিছু খাবার পাবার লোভে। ভোলা এদিক দিয়েই যাচ্ছে। জায়গাটা দেখে কিছুক্ষণ না থেমে পারল না। হঠাৎ দেখি উল্টো দিক থেকে শ্যামু আসছে। কাছে আসতে ভোলা বলল, শ্যামু দাদা, কোথায় যাচ্ছ? শ্যামু বলল, এই তো কাছেই যাব। ভোলা বলল, শ্যামুদা, চলো না সবাই মিলে আর একদিন পুরসভায় গিয়ে ধর্ণা দিই। প্রয়োজনে ডিসির সঙ্গে দেখা করব, আবেদন রাখব। কয়েকদিন আগে আমাদের পাড়ায় পুরসভার এক কর্মকর্তার বাসায় গিয়েছিলাম। আগ্রহ নিয়ে ভোলা জানতে চাইল, কিছু কথা হলো আমাদের ব্যাপারে? শ্যামু বলল, ভোলা বলল, কি বলেছেন? শ্যামু বলল, উনি বলেছেন হকারদের বিকল্প জায়গার কথাটা ওদের মনে আছে, ওরা চেষ্টা করছেন, যদিও ভীষণ ব্যস্ত। কি বুঝলে? কবে নাগাদ আশা করা যাবে? ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিলেন, বেশ দেরি হবে। শহরের কেন্দ্রস্থল থেকে বেশি দূরে হলে কিন্তু চলবে না। দেখা যাক ওরা কোথায় জায়গা দেয়। বেশি দূরে হলে একদম মরে যাবো দাদা, কাস্টমার একজনও আসবে না। আহা, অধীরস কেন? আমরাও কি ওদের সব কথা মেনে নেব? যদি ওরা বেশি দেরি করে আমাদের বিকল্প জায়গার ব্যবস্থা করতে, অথবা আদৌ যদি তা না করে? জোর দিয়ে শ্যামু বলল, বিকল্প জায়গার ব্যবস্থা আদায় করতেই হবে, আমিও ছেড়ে দেবার পাত্র নই। খুশি হয়ে ভোলা বলল, তোমার উপর আমরা সবাই নির্ভর করছি দাদা, তুমি চালিয়ে যাও, আমরা সঙ্গে আছি। তোদের কথা ভেবে একটা কিছু করতেই হবে, এছাড়া তোদের সঙ্গে আমিও বেকার হয়ে গেলাম, এটা ভুলিস না। তা তো বটে, তা তো বটে। আচ্ছা শ্যামুদা, পরে তোমার সঙ্গে দেখা করব। কথাটা বলে কিছু সময়ের মধ্যেই ভোলা বাসায় চলে এলো। বাসায় এসে দেখে তানিয়া বসে আছে। ভোলা বলল, চুপচাপ বসে আছো, রান্না করনি? তানিয়া বলল, রান্না কখন শেষ হয়ে গেছে, তোমার জন্য অপেক্ষা করছি। 3টে প্রায় বাজে, কোথায় যে তুমি গিয়েছিলে? কিছু সময়ের মধ্যে স্নান সেরে ভোলা ভাত খেতে বসলো, সঙ্গে তানিয়াও। ভাত খেতে খেতে ভোলা বলল, আরও কিছু সময় আগে এসে যেতাম, কিন্তু রাস্তায় হঠাৎ শ্যামুদার সঙ্গে দেখা হওয়ায় ভোলাকে থামিয়ে দিয়ে তানিয়া জিজ্ঞেস করলো, কোনো কথা হলো তোমাদের জায়গার ব্যাপারে? চেষ্টা তো আমরা করেছি, আজও শ্যামুদার সঙ্গে। ভোলার কথা শেষ হবার আগেই তানিয়া বলল, যে চেষ্টায় ফল আসে না সেই চেষ্টা করে কি লাভ?
ভোলা বলল, শ্যামুদা যখন আছে কিছু একটা হয়ে যাবে, এত চিন্তার কিছু নেই। ওর একটা ক্ষমতা আছে, অন্যকে কনভিন্স করার ক্ষমতা। তানিয়া বলল, কিন্তু শুধু শ্যামুদার ওপর ছেড়ে দিলে কি চলবে? কে বলল শুধু শ্যামুদার ওপর ছেড়ে দিয়ে বসে আছি? আমরা সবাই চেষ্টা করছি, একটু দেরি হচ্ছে এই যা। ভোলার কথায় তানিয়া খুব একটা আশার আলো দেখতে পেল না, আবার হতাশও হলো না। বুঝে নিল এভাবে আরও কিছুদিন চলবে। কিছুদিন পর ভোলা আর তানিয়া ঘরে বসে আছে। তখন পড়ন্ত বিকেল, আকাশে গোমড়া মুখ, বাইরে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, সঙ্গে মাতাল হাওয়া। আবহাওয়ার সঙ্গে মনের একটা নিবিড় যোগাযোগ আছে। বিষণ্ণ মনে তানিয়া একটা অজানা ভবিষ্যতের কথা ভাবছে। এমন সময় বাইরে থেকে শ্যামুর ডাক কানে এলো, ভোলা আছিস ঘরে? ভোলা জোরে বলল, এসো, ঘরের ভেতরে এসো, দরজা ভেজানো আছে। ঘরে ঢুকতে ঢুকতে শ্যামু বলল, কি করছিস? ভোলা বলল, শুয়ে আছি, কি আর করব। তানিয়ার দিকে তাকিয়ে শ্যামু বলল, কেমন আছো? ভালো? তানিয়া মাথাটা এমনভাবে নাড়ালো, বোঝালো খারাপ নয়, মোটামুটি চলছে। ভোলার উদ্দেশ্যে শ্যামু বলল, যাচ্ছিলাম এদিক দিয়ে, ভাবলাম তোর সঙ্গে দেখা করে যাই। ভোলা জিজ্ঞেস করল, কোনো খবর আছে? কোন ব্যাপারে? ভোলা বলল, পৌরসভার কারো সঙ্গে দেখা হয়েছে? না। ভোলা বলল, চলো ওদের অফিসে যাই, গিয়ে একটা খোঁজ খবর নিয়ে আসি। রেগুলার যাওয়া আসা না থাকলে ওরা দিব্যি বসে থাকবে। নির্বিকারভাবে শ্যামু বলল, কি হবে গিয়ে, এটা ওদের ব্যাপার, যখন ব্যবস্থা করার এমনিতেই করাবে। শ্যামুর কথায় অবাক হয়ে ভোলা বলল, এ কি বললে শ্যামুদা? তাগাদা না দিলে ওরা কখনোই করবে না। শ্যামু প্রসঙ্গ টানতে চাইল না, বলল, বাদ দে এসব কথা, দে একটা সিগারেট দে, টানবো। সিগারেট একটাও নেই। তোর বাকির দোকান? বিকেলে সেখানে গিয়েছিলাম ডাল আনতে, দোকানের মালিক বেশ কড়া ভাষায় বলে দিয়েছে, আগের টাকা না দিলে 1 পয়সার জিনিসও বাকি দেবে না। কি যে করব ভেবে পাচ্ছি না, এভাবে আর কতদিন চলবে? এত ভেবে লাভ নেই। হঠাৎ হাতের ঘড়ির দিকে চেয়ে শ্যামু বলল, এখন উঠি, একজনের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে। কথাটা বলেই শ্যামু বেরিয়ে পড়ল ভোলার বাসা থেকে। তানিয়া এতক্ষণ ধরে চুপচাপ ভোলা ও শ্যামুর কথা শুনছিল। শ্যামু বেরিয়ে যাওয়ার পর তানিয়া ভোলার উদ্দেশ্যে বলল, তোমরা যে শ্যামুদা শ্যামুদা করো, আমার কিন্তু তাকে ভালো লাগেনি। তানিয়ার কথা শুনে ভোলা বলল, তোমাদের মেয়েদের এই এক স্বভাব, ভালো মানুষটাকেও ভালো বলে স্বীকার করতে নারাজ। তানিয়া বলল, সব মেয়েদের কথা ছাড়ো, না বুঝে আমি কারো নামে মন্তব্য করি না। আমার কাছে শ্যামুদার কথাবার্তা একদম ভালো লাগেনি। ওর মধ্যে চেষ্টার কোনো লক্ষণ দেখতেই পাইনি, কীরকম যেন গা ছাড়া ভাব। ভোলা বলল, এত তাড়াতাড়ি কাউকে অবিশ্বাস করা ঠিক নয়। যা দিনকাল পড়েছে কারোর ওপর নির্ভরও করা যায় না। আচ্ছা, এত তত্ত্ব কথা ছাড়ো, মেয়েদের কিছুটা প্রশ্রয় দিলেই ওরা মাথায় উঠে যায়, আবার বকলে কেঁদে ফেলে। মেয়েদের কথাও মাঝে মধ্যে শুনতে হয়। আচ্ছা আচ্ছা, এখন জ্ঞান দেওয়া ছাড়ো, খিদে পেয়েছে, রান্না করতে যাও। এবেলা কোনো রকম খেতে পারবে, কাল কিছু আনতে হবে, নইলে রাধার কিছুই নেই। মানে চাল পর্যন্ত নেই। আতঙ্কিত হয়ে ভোলা বলল, বলো কি, কাল আমি কোত্থেকে আনবো?
এটা কি মুখের কথা যে বললেই আনতে পারবো? আগে কেন বলনি? তানিয়া বলল, আমি 2 দিন আগে থেকেই বলে আসছি যে চাল শেষ হয়ে যাচ্ছে। এখন কার কাছে গিয়ে হাত পাতবো? তা আমি কি করে বলবো বলো? কি যে মুশকিল। শ্যামুদা কেন যে আগের মতো চেষ্টা করছে না, কবে যে এই সমস্যার সমাধান হবে? প্রভাতের দোকান থেকে 1 কেজি চাল আনতে পারবে না? প্রভাতের দোকানে অনেক টাকা বাকি হয়ে গেছে, তবুও একটা চেষ্টা করা যেত। কিন্তু প্রভাত এখানে নেই। জানলে কিভাবে? সকালে দোকানে গিয়েছিলাম, ওই টেরা কর্মচারীটা বলল প্রভাত শ্বশুরবাড়ি গেছে, রামকৃষ্ণনগর। শ্বশুরবাড়ি যাওয়ার সময় প্রভাত আর পেল না। কবে আসবে? 3-4 দিন পর। গলির মুখে পানের দোকানের ওই টুকলু যে ছেলেটা বেশ ভালো, কিন্তু ওর দোকানে চাল ডাল নেই। নগদ টাকা ধার চাইলে পাওয়া যাবে না। কিন্তু উপায় তো একটা বের করতেই হবে। আমিও তা ভাবছি। আর কোনো উপায় বের করতে না পারলে শেষ সম্বল আমার হাতের ওই 2 গাছা চুড়ি কোনো দোকানে দিয়ে। এটাই হয়তো করতে হবে। এসো, নাও চুড়ি দুটো। কথা বলে চুড়ি দুটো ভোলার হাতে দিয়ে তানিয়া বলল, কোনো দোকানে বন্ধক রেখে কিছু টাকা ধার নিয়ে নাও, আর কাল তোমরা পুরসভায় আবার যাও। শ্যামুদার ওপর নির্ভর করে বসে থেকো না। চুড়ি দুটো হাতে নিয়ে ভোলা বলল, আমাদের বিকল্প জায়গার ব্যাপারে শ্যামুদা এখনও তেমন কিছু করতে পারেন ঠিকই, কিন্তু ছেলেটা বেশ অ্যাক্টিভ। বাইরের ছেলে তো, দীর্ঘদিন সেখানে ইউনিয়নবাজি করেছে, নেতাগিরি ভালোই করতে পারে। তানিয়া বলল, এসব নেতা টেতা আমাকে দেখিও না। নেতারা নিজেদের আখের আগে গোছাবে না তোমার কথা ভাববে। এছাড়া বাইরের ছেলে বলেই বলছি, আমাদের সমস্যা আমরা যতটুকু বুঝব ওরা কি ততটুকু বুঝবে? এখানে ওরা সুবিধা করতে না পারলে আবার বাইরে চলে যাবে। হকার উচ্ছেদের ঘটনার পর ভোলা তানিয়াই যে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে তা নয়। মানিক, রহিম, সুব্রত ওরাও দিশেহারা হয়ে পড়েছে। বড়সড় ফিগারের রহিম অর্থ উপার্জনের কোনো উপায় না পেয়ে কিছুদিন থেকে রিক্সা চালাতে শুরু করেছে। যা হোক, 2 পয়সা তো ঘরে আসবে। রিক্সা চালানো আপাতত দৃষ্টিতে যত সহজে বলে মনে হয়, আসলে তা মোটেই নয়। একদিন একটা নাইট সুপার রহিমের রিক্সাটা প্রায় ধাক্কা মেরেই চলে গিয়েছিল। কোনো ক্রমে রক্ষা হয়েছে। সংসার চালাতে হিমশিম খেয়ে মানিকের বউ ভদ্রলোকের বাসায় ঠিকে ঝিয়ের কাজ শুরু করেছে। কিছু করতে পারছে না বলে নিজেকে মানিকের অপরাধী মনে হচ্ছে। গত সপ্তাহ থেকে সে বাসে কন্ডাক্টরের চাকরি করছে, তবে সাময়িকভাবে। স্থায়ী কন্ডাক্টর ছুটি নিয়েছে। সে ফিরে এলে মানিক আবার বেকার হয়ে যাবে। বিকল্প জায়গার ব্যবস্থা করতে পৌরসভা দেরি করছে দেখে চালাক ছেলে শ্যামু, পুরসভার এক প্রভাবশালী সিনিয়র কর্মচারী যিনি তাদের পাড়ায় থাকেন, তার সঙ্গে যোগাযোগ করে নতুন গড়ে ওঠা পুরসভা মার্কেটে একটা দোকান ম্যানেজ করে সেখানে জাঁকিয়ে কাপড়ের ব্যবসা করছে। এসব দোকান ভাড়া নিতে গেলে অনেক টাকা অ্যাডভান্স লাগে। শ্যামু কীভাবে তা ম্যানেজ করলো তা তার বন্ধু বান্ধবদের কাছে এক রহস্য হয়ে রইল। এখন পুরসভা বিকল্প ব্যবস্থা যেদিন খুশি করে করুক, শ্যামুর কিচ্ছু যায় আসে না। ভোলা, মানিক, রহিমদের দল থেকে সে এখন নিজেকে সরিয়ে নিল। একদিন সন্ধ্যার পর সুব্রত ভোলার বাসায় এসে হাজির। ভোলা সে সময় বাসায় ছিল না। কিছুক্ষণ তানিয়ার সঙ্গে কথা বলে সুব্রত চলে গেল। তাকে দেখে ও তার সঙ্গে কথা বলে তানিয়ার মনে হলো সুব্রত বোধহয় কিছু বলতে চাইছিল, কিন্তু ভোলা বাসায় না থাকায় সে তা প্রকাশ করেনি।
রাতে বাসায় আসার পর ভোলা তানিয়ার কাছ থেকে জানতে পারল সে সুব্রতর বাচ্চাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। খবরটা শুনে ভোলার মনটা অস্থির হয়ে পড়ল, কিন্তু বেশ রাত হয়ে যাওয়া ইচ্ছে থাকা সত্ত্বেও সে সুব্রতর বাসায় বা হসপিটালে যেতে পারল না। পরের দিন সকালেই ভোলা সুব্রতর বাসার উদ্দেশ্যে রওনা দিল। প্রায় ঘন্টা দুয়েক পর ভোলা বাসায় ফিরে এলো। ভোলাকে দেখে তানিয়া জিজ্ঞেস করলো, সুব্রতর বাচ্চাটার অসুখ কমেছে? ভোলা কোনো উত্তর দিল না। তানিয়া আবার বলল, কি গো, কিছু বলছো না যে? ভোলা বলল, সালা দুনিয়াটা বড় হারামি, এরকম একটা নোংরা পৃথিবীতে আমরা আছি ভাবতেই ঘেন্না লাগে। তানিয়া জানতে চাইল, বাচ্চাটা কি এখনও হসপিটালে না বাসায় এসে গেছে? ভোলা বলল, ভেবে দেখো, গ্রাজুয়েট ছেলে, তবুও একটা বেসরকারি চাকরি ভাগ্যে জুটল না, পারল না সুব্রত ছেলেটাকে বাঁচাতে। তানিয়া আটকে উঠল, মানে? ভোলা বলল, বললাম তো, সুব্রত ছেলেটা মারা গেছে আজ ভোরে। ক্ষোভের সুরে তানিয়া বলল, ডাক্তাররা পারল না ছেলেটাকে ডায়রিয়া থেকে বাঁচাতে? ভোলা বলল, ডাক্তারদের কি দোষ, দুটো ওষুধ বাইরে থেকে কেনার জন্যে ডাক্তাররা বলেছিলেন, ওষুধগুলো সুব্রত কিনতে পারেনি। তানিয়া বলল, বিনা চিকিৎসায় ছেলেটা শেষ পর্যন্ত মারা গেল? ভোলা বলল, আমাদের সব হকারদের ভাগ্য এই রকমই হবে। একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে পড়ল ভোলার বুক চিরে। তানিয়া বলল, ইস, আমি ভাবতেই পারছি না, মাথাটা ঝিমঝিম করছে। এইভাবে বেকার থেকে তো বেশি দিন চলবে না, কি যে করব ভেবে পাচ্ছি না। টিউশনি করবে নাকি? এতদিন এসবের টাচে নেই, এখন কি করে পারবো? রোজগারের অন্য কোনো ধান্দা বের করো। তাও তো পাচ্ছি না। যে কোনো ব্যবসা করতে গেলেই টাকা লাগে, সেটা পাবো কোথায়? একটু থেমে ভোলা বলল, রহিম বেশ বুদ্ধিমান, রিক্সা চালিয়ে যা হোক সংসার কোনো রকম চালিয়ে নিচ্ছে, আমি তো তাও পারবো না। কে জানতো বলো এরকম, যে ওরা ফুটপাতের হকারদের উচ্ছেদ করবে? নইলে রেডিমেড কাপড়ের ব্যবসাটা তো ভালোই চলছিল। পুজো আসছে, মনে পড়ছে অন্য বছরে এমন সময় তুমি কি ব্যস্ত থাকতে। অন্য কোনো দোকানঘর ভাড়া নেওয়া যায় না? অনেক টাকা সেলামি চাইবে। একটু ভেবে তানিয়া বলল, আমি কিছুতে লাগবো নাকি? ভোলা বলল, কি করবে তুমি? মানিকের বউয়ের মতো ঠিকে ঝিয়ের কাজ করতে পারবে না, সবার দ্বারা সব কাজ হয় না। দেখি সুযোগ পেলে কোনো নার্সিংহোমে ঢুকে যাব। দেখো চেষ্টা করে। আমি দুজন পাবলিক বাসের মালিকের সঙ্গে দেখা করেছি, যদি ওরা কন্ডাক্টরের চাকরি দেয়। কিছুদিন পর মানিক সন্ধ্যার সময় হঠাৎ ভোলার বাসায় এলো। ভোলা সে সময় বাসায় ছিল না। মানিককে দেখে তানিয়া বলল, কি হয়েছে? তোমাকে দেখে মনে হচ্ছে কিছু চিন্তা করছো। মানিক বলল, ভীষণ মুশকিলে পড়েছি। তানিয়া বলল, কি ব্যাপার বলো তো? মানিক বলল, বৌদি আমাকে কিছু টাকা দিন। তানিয়া বলল, টাকা? মানিক বলল, একটা কিছু কিনে নি। বাচ্চাটা খিদে কেঁদে কেঁদে একদম অস্থির হয়ে পড়েছে, ওর মুখে দেওয়ার মতো ঘরে কিচ্ছু নেই বৌদি। বাচ্চাটার মাও বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছে, কাজে যেতে পারেনি, হাতটা একদম খালি। তানিয়া বলল, মানিক তোমাকে কি বলবো, টাকা দিই কোত্থেকে? একটু থেমে তানিয়া বলল, তুমি একটু বসো, মোড়ের একটা দোকান থেকে মাঝে মধ্যে আমরা জিনিস বাকি আনি, ওখানে গিয়ে দেখি যদি একটা কিছু আনতে পারি। কথাটা বলে তানিয়া বাসা থেকে বেরিয়ে পড়ল কিছুক্ষণের মধ্যেই। বেশ কিছু সময় পর তানিয়া বাসায় ফিরে এলো। মানিকের দিকে একটা পাউরুটি এগিয়ে দিয়ে বলল, নাও এই পাউরুটিটা নিয়ে যাও। খুশি হয়ে মানিক বলল, এত বড় পাউরুটি এনেছো বৌদি? এটার দাম তো অনেক হবে, দোকানদার কত রাখলো?
তানিয়া বলল, এসব পরে বলবো, তুমি এখন এটা নিয়ে গিয়ে বাচ্চাকে খাইয়ে দাও। বাচ্চাদের কখন কি হয় কিছু বলা যায় না। দেখলে না সুব্রতদার বাচ্চাটা কীভাবে বিনা চিকিৎসা। যাও যাও, শিগগিরই বাসায় চলে যাও। পাউরুটিটা নিয়ে মানিক বেরিয়ে পড়ল তানিয়ার বাসা থেকে। পরের দিন তানিয়া রান্নাঘরে একটু ব্যস্ত, ভোলা বাজারে। এমন সময় তানিয়া শুনতে পেল ঘরের বাইরে থেকে কে যেন বৌদি বৌদি বলে ডাকছে। দরজা খুলে তানিয়া দেখে মানিক দাঁড়িয়ে আছে। তানিয়া বলল, এসো, ভেতরে এসো। ঘরের ভেতরে ঢুকতে ঢুকতে মানিক বলল, ইস বৌদি, কাল যথেষ্ট উপকার করলে। পাউরুটিটা না পেলে বাচ্চাটা খিদে হয়তো মারাই যেত না, কিন্তু যেভাবে কাজ ছিল নির্ঘাত অসুস্থ হয়ে পড়তো। তখন হসপিটালে নিয়ে যেতে হতো। ঘরে রাতে কিছুই খাবার ছিল না। তানিয়া জিজ্ঞেস, বাচ্চাটা এখন ভালো আছে তো? মানিক বলল, হ্যাঁ, দিব্যি হাসছে, খেলছে। থাক, ঠাকুর রক্ষা করেছেন। পাউরুটির দামটা কত নিল বৌদি? কাল তো কিছু বললেন না, দামটা ফেরত দিতে হবে না? তানিয়া বলল, শোনো, পাউরুটিটা আমি কিনিনি। অবাক হয়ে মানিক বলল, তবে তবে পেলে কোথা থেকে? তানিয়া সবিস্তারে বলল, মোড়ের দোকানটা কাল বন্ধ ছিল, যে দোকান থেকে আমি বাকি আনি। হতাশ হয়ে ফিরে আসার সময় দেখি ওই তেমাথার মোড়ে এক কম বয়সী বউ একটা পাউরুটির ডাস্টবিনে ফেলে দেবে কিনা ইতস্তত করছে, আর ওর স্বামী ওকে বলছে, রুটিটা কাল কিনেছি, বাসি হয়ে গেছে, ফেলে দাও ফেলে দাও। আরে কি এত ভাবছো? এটা খাওয়ালে আমার বাচ্চার ফুড পয়জনিং হয়ে যাবে। বউটা স্বামীর নির্দেশ মতো পাউরুটিটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। এমন সময় কোত্থেকে একটা রোগা কুকুর দৌড়ে এসে ডাস্টবিনে মুখ ঢুকিয়ে পাউরুটিটা বের করে আনার চেষ্টা করছে, কিন্তু তার আগে কুকুরটাকে সজোরে একটা আচমকা ধাক্কা দিয়ে সরিয়ে পাউরুটিটা আমি ছো মেরে তুলে নিই। একশ্বাসে কথাগুলো বলে তানিয়া একটু থামল, তারপর বলল, সেই পাউরুটিটাই এনে তোমাকে দিয়ে দিলাম। মানিক চুপচাপ তানিয়ার কথাগুলো শুনছে। তানিয়া বলল, এই পাউরুটির ঘটনাটার পর থেকে কাল রাতে আমি ভালোভাবে ঘুমোতে পারিনি মানিকদা। অনেক ভাবনা এসে আমার ঘুমটা চুরমার করে দিয়েছে। আমি ভেবেছি। মানিক বলল, কি? তানিয়া বলল, না থাক, এখন নয়, কাল পরশু তুমি রহিমদের নিয়ে বাসায় এসো, তখন বলা যাবে। সবাই মিলে আলোচনা করে একটা পদক্ষেপ নেব। মানিক বলল, ঠিক আছে। কথাটা বলে মানিক বেরিয়ে পড়ল তানিয়াদের বাসা থেকে। পরের দিন সকাল প্রায় 10টায় রহিমকে নিয়ে মানিক তানিয়াদের বাসায় এলো। একসময় তারা সবাই মূল আলোচনায় বসলো। তানিয়া বলল, স্বীকার করছি, আমরা বেআইনিভাবে শহরের ব্যস্ত ফুটপাতের কিছুটা জায়গা জুড়ে ব্যবসা করেছিলাম, তাই পুরসভা আমাদের উচ্ছেদ করেছে। কিন্তু আজ অনেক মাস হয়ে গেল, আশ্বাস দিয়েও পুরসভা আমাদের জন্য উপযুক্ত বিকল্প জায়গা নির্ধারণ করতে পারেনি। ব্যাপারটা রীতিমতো হতাশজনক। আমরা অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছি। একটু থেমে তানিয়া আবার শুরু করলো, কাল একটা পাউরুটির ঘটনা আমার একটা কথা মনে হয়েছে। এখানে রাস্তার ওই তেমাথার মোড়ে অনেকগুলো ফ্ল্যাট উঠেছে, সেখানে বেশ অভিজাত ধনী লোকেরা থাকে। কাছেই রাস্তার পাশে একটা বিরাট ডাস্টবিন আছে। পুরসভা থেকে পাঠানো লোক এসে এই ডাস্টবিনের আবর্জনাগুলো পরিষ্কার করতে গেলে আমরা বাধা দেব, স্পষ্ট করে বলে দেব এই আবর্জনাগুলো পরিষ্কার করা চলবে না। কিছু বুঝতে না পেরে রহিম বলল, হঠাৎ এই প্রসঙ্গ কেন? ভোলা বলল, এতে লাভ? তানিয়া বলল, বলছি। আবর্জনা মনে করে এই ডাস্টবিনে অনেকে অনেক কিছু ফেলে দেয়, যেমন নানা খাদ্য, টিনের টুকরো, খালি বোতল, পনিরের খালি ডিবে ইত্যাদি। এগুলো আমাদের মতো অনেকের কাজে লাগে। মানিক বলল, নিশ্চয়ই, সেদিনে ছুঁড়ে ফেলা পাউরুটিটা একদম নতুন প্যাকেট মনে হয়েছিল। তানিয়া বলল, তাই তো বলছি,
আমাদের বিকল্প ব্যবস্থা না করা পর্যন্ত ডাস্টবিনকে আবর্জনা মুক্ত করা চলবে না। ভোলা বলল, এতে তো শহরটা আবর্জনার পাহাড় হয়ে যাবে। ক্ষোভের সুরে তানিয়া বলল, হোক না, পুরসভা কেন আমাদের বিকল্প জায়গার ব্যবস্থা করছে না? নেতিবাচক কিছু বললে ইতিবাচকও কিছু বলতে হয়। মানিক বলল, যেমন শহরে বিভিন্ন জায়গায় লেখা থাকে এখানে প্রস্রাব করিবেন না, কিন্তু কোথায় করব? মানে পাবলিক ইউরিনাল প্রায় নেই বললেই চলে। রহিম সায় দিল, ঠিক তো। ভোলা বলল, শহরটাকে আবর্জনা মুক্ত হতে না দেওয়াটা কি সমীচীন হবে? তানিয়া বলল, মোটেই না, শহরটা তো আমাদেরই, আমরাই চাই শহরটা আবর্জনা মুক্ত হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক। কিন্তু আমার কথা হচ্ছে আগে আমাদের বিকল্প ব্যবস্থা করতে হবে। রহিম বলল, পুরসভা কি আমাদের কথা শুনবে? তানিয়া বলল, শোনা না শোনা ওদের ব্যাপার, কিন্তু পুরসভায় গিয়ে আমরা আবেদন রাখব। প্রয়োজনে ডিসির সঙ্গে দেখা করে তাকে বলবো আমাদের হকারদের বিকল্প ব্যবস্থা না করা পর্যন্ত ডাস্টবিনকে আপাতত আবর্জনা মুক্ত না করলেই আমাদের কিছুটা উপকার হবে। আগে আমাদের বাঁচতে দাও, তারপর শহরটা অপরূপভাবে সাজবে, রূপসী হবে। তারপর মানিক রহিমের উদ্দেশ্যে তানিয়া বলল, চলো কালই আমরা সবাই পুরসভায় যাই, ডিসির সঙ্গে দেখা করব। যারা আজ এখানে আসেনি সেই সব হকারদেরও বলবে আমাদের সিদ্ধান্তের কথাটা। মানিক রহিম মাথা নেড়ে তানিয়ার কথায় সায় দিল। হঠাৎ তানিয়াকে কিছুটা অন্যমনস্ক দেখাচ্ছে। তানিয়া বলল, সুব্রতদার বাচ্চাটা বিনা চিকিৎসায় মারা গেল। সুব্রতদা চলে গেল গ্রামে, তাদের পুরনো বাড়িতে রোজগারের ধান্দায়। সেদিন ডাস্টবিন থেকে পাউরুটিটা কুড়িয়ে না আনলে মানিকদার বাচ্চাটার কী অবস্থা যে হতো ভেবে দেখেছ কেউ? তাই তো বলছি, ডাস্টবিনের আবর্জনাগুলো যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই সেগুলো মানুষের বা অসহায় পশুর কোনো না কোনো কাজে আসে। তাই এই আবর্জনাগুলো আপাতত থাক। এতে শহরের সৌন্দর্যহানি কিছুটা হবে ঠিকই, কিন্তু সমাজের কোনো ক্ষতি হবে না। ডাস্টবিনের আবর্জনা আর যাই করুক সমাজকে কলুষিত করে না। একটু থেমে তানিয়া বলল, গভীরভাবে ভেবে দেখো, ডাস্টবিনের আবর্জনা নিয়ে সবাই মাতামাতি করে, কিন্তু সমাজের আবর্জনা নিয়ে কজন? তানিয়াকে থামিয়ে দিয়ে রহিম বলল, মানে? তানিয়া বুঝিয়ে বলতে শুরু করলো, মানে সমাজে আমাদের চারপাশে নানা ধরনের অসংখ্য জীবন্ত বিভৎস লোভী আবর্জনা ঘুরঘুর করছে, যাদের সহজে চেনা যায় না। সেই আসল সত্যিকারের আবর্জনাগুলো সমাজকে একটা ডাস্টবিনে পরিণত করে ফেলেছে। সমাজে দুর্নীতি, চুরি, ডাকাতি, অপহরণ, ধর্ষণ এবং সর্বোপরি খুন ইত্যাদি যে হচ্ছে, এ কথা কে অস্বীকার করবে? তানিয়ার বলা কথাগুলো সবার মাথায় ঘুরপাক খাচ্ছে। নমস্কার বন্ধুরা, শেষ হলো গল্প পাঠ। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন, শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে। আর যেসব বন্ধুরা আমার গল্প শোনেন এখনও আমার পরিবারের সদস্য হননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল।